কিন্তু আয়নার ভেতর আমার জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেলিম। আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শরীর কাঁপছিল। পেছাতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেছে। হঠাৎ আয়নার কাছটা কুয়াশার মতো তরল হয়ে গেল। সেই ধোয়ার মধ্য থেকে সেলিমের একটা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। ওর শক্ত চাপের ধাক্কায় আমি ছিটকে পড়ে গেলাম পেছনে। সে সামনে এগিয়ে ফিসফিস করে বলল, তুই আমাকে এখানে নিয়ে এসেছিলি, তাই না রাজীব? হঠাৎ সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি শেষ শক্তিটুকু দিয়ে ওকে ঠেলে দিলাম, আর ঠিক তখনই আয়নার কাচ ফেটে চৌচির হয়ে গেল। চারিদিকে এক ঝলকে সাদা আলো ছড়িয়ে পড়ল, আর ভেসে উঠল শত শত গলায় একসাথে আর্তনাদ। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স। ভয় ও রহস্যের রাজ্যে আপনাকে স্বাগতম, আপনাদের প্রিয় চ্যানেল ভূত বাংলাতে। প্রতি সোমবার আমরা নিয়ে আসি এক অদেখা আওয়াজের গল্প। তাই লাইক করুন, কমেন্টে জানান আপনার ভৌতিক অভিজ্ঞতা এবং আমাদের ঘটনাগুলো কেমন লাগছে সেটাও। বেশি বেশি শেয়ার করুন ভয় পেতে ভালোবাসে এমন বন্ধুদের সাথে। আপনার সত্যিকারের ভৌতিক ঘটনা পাঠান bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। সাবস্ক্রাইব করুন এখনই, না হলে আজ রাতে আপনার পাশে কে শোবে তা নিয়ে আমরা দায়ী নই। ভূত বাংলো, যেখানে প্রতিটি গল্পের শেষে আপনি একেবারে একা হয়ে যান। আমার কাছে যে ঘটনাটি রয়েছে, কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় রায়হান ভাই, আমার নাম মোহাম্মদ রাজিবুল ইসলাম। আমি খুলনা জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাকে মেইলটি লিখছি। আপনার চ্যানেলে ভূত প্রেতের গল্প শুনে আমি সবসময় মুগ্ধ হই। আপনি যেভাবে অদ্ভুত ঘটনাগুলোর বর্ণনা করেন, তাতে মনে হয় যেন আমি নিজেই সেই অন্ধকার জগতের মধ্যে দাঁড়িয়ে আছি। চারপাশের শীতল বাতাস আর অজানা শব্দ আমাকে ঘিরে ধরে। কিন্তু আজ আমি আপনাকে আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা শোনাতে চাই। এমন এক ঘটনা যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। এই ঘটনা আমার কাছে শুধু ভয়ের নয়, এক অজানা অভিশাপের ছায়া, যা এখনো আমি বহন করে চলেছি। রাতের অন্ধকারে সেই ভয়াবহ দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, আর আমি যেন আবার সেই পুরনো বাড়ির দরজার সামনে ঠিকরে দাঁড়িয়ে যাই। আপনি হয়তো জানেন, খুলনা জেলা ইতিহাস ঐতিহ্য দিয়ে ভরপুর। আমার ঘটনা এমন এক জমিদার বাড়িকে ঘিরে, যা খুলনা জেলায় বেশ পরিচিত এবং মানুষ এক কথায় চিনে ফেলে। তাই জমিদার বাড়ির নামটা গোপন রাখছি। তবে একটা হিন্টস দিয়ে রাখতে পারি। খুলনা শহর থেকে কিছুটা দূরে এগিয়ে ভৈরব নদী পার হলেই খুব সহজেই সেই জমিদার বাড়িতে পৌঁছানো যায়। সঙ্গত কারণেই এই বাড়ির নামটি গোপন রাখতে হচ্ছে। তবে আমি নিশ্চিত আমার ঘটনা শোনার পর হয়তো অনেকেই চিনে ফেলবেন। গ্রামের সবাই বলতো সে বাড়ি ছিল এক ধনী জমিদারের, যিনি নাকি তার সময়ে কালো জাদু শিখেছিলেন। তার মৃত্যুর পর বংশানুক্রমে বাড়িটি এখন পরিত্যক্ত। অনেকেই বলতো ওই বাড়ি অভিশপ্ত এবং সেখানে নাকি অশরীরী শক্তি বাস করে। কিন্তু আমি এসব গল্পকে কখনো গুরুত্ব দেইনি। মনে করতাম এসব শুধু পুরনো লোকদের ভয় দেখানোর কল্পনা। তবে একদিন আমি এবং আমার বন্ধু সেলিম ঠিক করলাম ওই বাড়িটিতে যাব। সেই বাড়ি সম্পর্কে যত গল্প শুনতাম, ততই আমার কৌতূহল বাড়তে থাকে। একদিন সন্ধ্যার পর যখন সূর্য অস্তাচলে ডুবে যাচ্ছিল এবং রাতের অন্ধকার গ্রামটাকে ঘিরে ফেলছিল, তখন আমরা দুজন রওনা হলাম সেই বাড়ির দিকে। সেলিম কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু আমি তাকে শান্ত করার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম, এটা শুধু পুরনো একটা বাড়ি, তেমন কিছু হবে না। যতই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই বাড়ির পরিবেশ অদ্ভুতভাবে পরিবর্তিত হতে লাগলো। বাতাসটা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং চারপাশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছিল। বাড়ির ভেতরের দিকে নজর দিলে
এমন মনে হচ্ছিল যেন কোনো অন্ধকার শক্তি আমাদেরকে টানছে, তবে আমাদের পা যেন সে সব কিছু অগ্রাহ্য করে এগিয়ে চলছিল। বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ছিল পুরনো, অর্ধেক খুলেছিল এবং তার আড়াল থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। সেলিম বলল, রাজীব, চল এখান থেকে ফিরে যাই। কিন্তু আমি তাকে বললাম, এটা ঠিক নয় সেলিম, আমরা শুধু দেখতে যাচ্ছি, কি হবে? দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরের দিকে তাকাতেই ভেতরের দৃশ্য অদ্ভুত হয়ে উঠল। বাড়ির ভেতর ছিল অন্ধকার, আর কোথাও কোথাও মেঝেতে পুরনো তেল ছড়িয়ে পড়েছিল। কোথাও কোথাও আবার পুরনো চিত্রকর্ম এবং বইয়ের স্তূপ পড়েছিল, যেন সময় সেখানে থেমে গেছে। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম, তবে কিছু একটা যেন অস্বাভাবিক ছিল। আমি অনুভব করছিলাম কেউ আমাদের চোখে চোখ রেখে দেখছে, কেউ আমাদের আশেপাশে ঘুরছে। আমরা এক একটি কক্ষে ঘুরতে থাকলাম। একটা কক্ষে ঢোকার পর আমি দেখি এক টেবিলের উপর একটি পুরনো মূর্তি রাখা ছিল। মূর্তিটির মুখ খুবই অদ্ভুত, যেন তার চোখে কোনো জীবন ছিল না। তবে কোনো এক অদৃশ্য শক্তি ছিল যা মূর্তিটির মধ্যে দিয়ে বের হয়ে আসছিল। সেলিমও সেই মূর্তি দেখতে দেখতে হতভম্ব হয়ে পড়ল। সে বলল, এটা কি রাজীব? মূর্তির চোখগুলো কি আমাদের দিকে তাকাচ্ছে? আমি নীরব ছিলাম, কিন্তু অনুভব করছিলাম কিছু একটা ঘটতে চলেছে। সেলিম আমাকে টেনে বের হতে চেষ্টা করেছিল, কিন্তু মূর্তিটির চোখ তখন হঠাৎ করে জ্বলতে শুরু করলো। তার চোখে আগুনের মতো লাল আলো দেখতে পাচ্ছিলাম। আর হঠাৎ করে একটা অশরীরী কণ্ঠস্বর, তোমরা আমার জায়গায় এসেছ, এখন আর তোমাদের ফিরে যাওয়ার পথ নেই। তারপরেই বাড়ির ভেতর অদ্ভুতভাবে গাঢ় শীতলতা ছড়িয়ে পড়ল। বাতাস যেন আমাদের শ্বাস নেওয়ার পথ বন্ধ করে দিয়েছিল, এবং আমরা দুজন একে অপরকে ভয়াবহভাবে তাকিয়ে দেখছিলাম। সেলিম বারবার বলছিল, রাজীব, রাজীব, চল চল, এখান থেকে চলে যাই, চল রাজীব। কিন্তু আমি অনুভব করছিলাম যে কেউ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমাদের চারপাশে এক অদ্ভুত শক্তি ঘুরছে। তখনই মূর্তিটি একদম জীবন্ত হয়ে উঠল, আর তার মুখে হাসি ফুটল, ঠিক যেন আমাদের সাথে কথা বলছিল। তোমরা কি জানো না এই বাড়ি আমার? মূর্তির মুখ থেকে এমন ভাবে কথা বেরিয়ে এলো যেন সে আমাদের দিকে এক ভয়াবহ অভিশাপ ছুড়ে দিল। আমার কাছে মনে হচ্ছিল আমরা কোনো ঘোরের মধ্যে আছি। চোখের সামনে যা দেখছি এগুলো মনে হচ্ছিল স্বপ্ন। হঠাৎ করে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা সেই বাড়ি থেকে বের হওয়ার পর গ্রামে ফিরতে সময় লেগেছিল কয়েক ঘন্টা। সেলিম পুরো সময়টা চুপচাপ ছিল, আর আমি বারবার মনে মনে ভাবছিলাম, কি ঘটলো আমাদের সাথে? আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ফেলে আসা বাড়ির দিকে ফিরে তাকানোর সাহস হয়নি। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছিল কিছু একটা অসমাপ্ত থেকে গেছে। সেই রাতে আমরা বাড়ি ফিরে এসে ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল সেই মূর্তির চোখগুলো এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে আমি শুনতে পেলাম এক অদ্ভুত আওয়াজ, যেন দূরে কোথাও কাঁপানো শেকলের শব্দ। আমি আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সমস্ত বাড়ি নিস্তব্ধ, তবে আমি অনুভব করেছিলাম কিছু একটা কোথাও লুকিয়ে আছে। এটি চলতে থাকলো কিছুদিন। সেলিমও আমাকে বলেছিল, রাজীব, তুমি কি খেয়াল করেছো কিছুই ঠিকঠাক হচ্ছে না? ও বলেছিল যে তার এক ধরনের অনুভূতি হচ্ছে। রাতের অন্ধকারে মাঝে মাঝে তার মনে হয় কেউ যেন তাকে ডেকে বলছে, তোমাকে যেতে হবে সেখানে, তোমাকে যেতে হবে সেখানে। এরপর এক রাতে সেলিম আমাকে ফোন করে জানালো যে তার সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। সে বলেছিল, রাজীব, তুমি বলো, এটা কি স্বাভাবিক? আমি রাত 10টার দিকে একা ছিলাম। হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে সেই কালো মূর্তিটা।
তার চোখ দুটো আবার জলজলে হয়ে উঠেছিল এবং সে চোখগুলো এমন ভাবে তাকাচ্ছিল যেন আমাকে কিছু বলছে। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে দোতলায় চলে গিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল ঘরের মধ্যে তখনও সেই মূর্তিটা দাঁড়িয়ে। সেলিমের এই কথাগুলো শুনে আমার মনের মধ্যে ভয় আরো গভীর হয়ে উঠল। মনে হচ্ছিল বাড়িটা আমাদের পিছু ছাড়ছে না। কয়েকদিন পর সেলিম আমাকে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলল। সে বলল, রাজীব, আজ রাতের ঘটনা তোমাকে জানাতেই হবে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দেখি আমার সামনে সেই পুরনো মূর্তির মুখ ভেসে উঠেছে। তার সাথে কথা বলছিলাম আমি, কিন্তু কথাগুলো শোনার পর পুরো ঘরটা ধীরে ধীরে লাল হয়ে উঠেছিল। তারপরে মনে হচ্ছিল ঘরটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমি তো ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর থেকে সেলিম ও আমি একে অপরের সাথে বেশি সময় কাটাতে লাগলাম। আমরা একে অপরের কাছে গিয়ে ভয়ানক ঘটনাগুলোর বর্ণনা দিতাম। মনে হচ্ছিল আমাদের কিছুতেই রক্ষা নেই, বাড়িটা যেন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। একদিন আমি একা আবার ওই বাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা বাকি আছে। আমি বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম, কিন্তু এবার কোনো ভয় নেই, শুধু কৌতূহল। আমি জানতাম যদি এই রহস্য শেষ করতে না পারি তবে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে। ভিতরে ঢুকে আমি বুঝতে পারলাম কিছুই আগের মতো নেই। এবার বাড়িটি যেন খুব বেশি পুরনো হয়ে পড়েছে। দেয়ালগুলো ফেটে গেছে, ফাটল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছিল বাড়িটি যেন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ দরজার পাশে একটা ছোট্ট কেবিনের মতো কিছু দেখতে পেলাম, যেটি এখানে আগে ছিল না। কেবিনটা ছিল ভীতিকর, যেন কিছু অদৃশ্য শক্তি লুকিয়ে আছে সেখানে। কেবিনের দরজা খুলতে গিয়ে আমি একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, যেন কিছু একটা বড় ধরনের ঝাঁকুনিতে পড়েছে। আমি ভেতরে ঢুকতেই দেখি এক পিঁপড়া ভর্তি পাত্রের মধ্যে কিছু সাদা পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। ওই পাত্রর দিকে এগোতেই আমি হঠাৎ পেছন থেকে এক ভয়ঙ্কর ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করি। আমি পেছনে ফিরে দেখি সেই মূর্তিটির মুখ আবার দেখা যাচ্ছে। তার চোখগুলো আরো জ্বলজ্বল করছে, আর তার চেহারা এতটাই ভয়ানক আমার সহ্য হলো না। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় বেলা 11টা। আমি পড়ে আছি সেই ঘরের মেঝেতে। আশেপাশের পরিবেশ একেবারে সাধারণ। কোনো রকমে ধাতস্থ হয়ে বাড়ি ফিরে গেলাম। আমি বাড়ি ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছিলাম। রাতে ঘুমাতে গেলেই আমার কানে কেউ ফিসফিস করে বলে, তুমি এখন আমার, আমার ছায়া তুমি। প্রথমে ভেবেছিলাম দুঃস্বপ্ন বা মানসিক দুর্বলতা, কিন্তু পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়াতেই আমি অনুভব করলাম কিছু একটা ঠিক নেই। আমার প্রতিচ্ছবি আমার মতো আচরণ করছিল না। আমি হাত তুললেও সেটা দেরি করে হাত তুলছিল। আমি হেসে তাকালে ওর মুখে হাসি থাকতো না, বরং একটা নিষ্ঠুর চাহনি। আমি আতঙ্কে পিছিয়ে এলাম। চোখের সামনে আমার নিজের ছায়া যেন নিজেই বেঁচে উঠেছে। তারপর ধীরে ধীরে আমার চারপাশের বাস্তবতা ভেঙে পড়তে লাগলো। আমার পরিবারের লোকেরা বলতো আমি নাকি মাঝরাতে উঠে হাঁটাহাঁটি করি, কার সাথে কথা বলি, কিন্তু আমি কিছুই মনে রাখতে পারতাম না। তারা বলতো আমার চোখে এক অদ্ভুত লাল আভা দেখা যায়, আর আমি হঠাৎ হঠাৎ অজানা ভাষায় বিড়বিড় করি। সেলিম একদিন এসে বলল, রাজীব, তুমি আর আগের রাজীব নেই। আমি তখনও নিজের ভিতরের কিছুর সাথে লড়ছিলাম, চেষ্টা করছিলাম বাঁচার। কিন্তু এরপর যা ঘটলো তা সবকিছু পাল্টে দিল। এক রাতে আমার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। জানালা বন্ধ থাকার পরেও বাতাসে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ল, যেটা ছিল সেই পুরনো বাড়ির ভেতরের গন্ধ, ধূপ, আগরবাতি আর পোড়া রক্তের মতো। সেই মুহূর্তে আমি দেখতে পেলাম আয়নার মধ্যে আমার প্রতিচ্ছবি আর আমি এক নই। সে আমার দিকে তাকিয়ে বলল, তোকে আমি ছাড়বো না, তুই এখন আমার বাহক। আমি তখনই বুঝলাম মূর্তিটির অভিশাপ আমি বহন করছি। আমি সেই কালো জাদুর খপ্পরে পড়েছি, আর প্রতি রাতেই সে আমার শরীর ব্যবহার করছে। আমার ঘুমের মধ্যে সে অন্যদের ভয় দেখায়, আমাকে নিয়ে যায় সেই পুরনো বাড়িতে, সেখানে তার উপাসনা করে। একদিন সকালে সেলিম নিখোঁজ হয়ে গেল।
তার খাটের উপর ছিল শুধু কিছু লাল দাগ, আর জানালার পাশে একটা কালো মূর্তির ছায়া আঁকা ছিল মেঝেতে। আমি জানতাম ওকে সেই শক্তি টেনে নিয়ে গেছে, কিন্তু কাউকে কিছু বললাম না, কারণ আমি আর সেলিম ওই বাড়িতে গিয়েছিলাম এই বিষয়ে শুধু আমি আর সেলিমই জানতাম। তাই একেবারে চুপি চুপি বিকেলে সাহস করে সেই বাড়িতে ওর খোঁজে গেলাম। আমার মনে হচ্ছিল দিনের বেলা গেলে কিছু হবে না। পুরো বাড়ি খুঁজলাম, দরজা জানালা মেঝে ছাদ এমনকি সেই রান্নাঘর পর্যন্ত খুঁজলাম, কিন্তু কোথাও সেলিম নেই, সেই কালো মূর্তিটাও নেই। যখন হতাশ হয়ে ফিরে আসছিলাম, হঠাৎ চোখ আটকে গেল ঘরের একটি কোণার দিকে। সেখানে একটি বিশাল আয়না রাখা ছিল, যেটা আগে খেয়াল করিনি। আস্তে আস্তে এগিয়ে গেলাম, কৌতূহলে টান পড়েছিল। আয়নার সামনে দাঁড়াতে আমার গা দিয়ে হিম শীতল ঘাম বেরিয়ে এলো, যেন পুরো ঘরটা দিনের আলো থেকে অন্ধকারে ডুবে গেল, অথচ আয়নার গা থেকে এক ধরনের নরম আলো চারপাশে ছড়িয়ে পড়ল। কিন্তু আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নার ভেতরের মানুষটা আমি নই। আমার জায়গায় দাঁড়িয়ে আছে সেলিম। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে এক বিকৃত হাসি, যেন কোনো অমানবিক শক্তি ওকে হাসাচ্ছে। আমি পেছনে তাকালাম, ঘর ফাঁকা, কিন্তু আয়নায় আমি আর সেলিম পাশাপাশি দাঁড়িয়ে। কিন্তু আয়নার ভেতর আমার জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেলিম। আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, শরীর কাঁপছিল। পেছাতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেছে। হঠাৎ আয়নার কাছটা কুয়াশার মতো তরল হয়ে গেল। সেই ধোয়ার মধ্য থেকে সেলিমের একটা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। হাতটা ঠান্ডা, শক্ত, জ্যান্ত, কোনো মানুষের মতো না। ওর শক্ত চাপের ধাক্কায় আমি ছিটকে পড়ে গেলাম পেছনে। উঠে দেখি সেলিম এখনো পুরোপুরি আয়নার বাইরে এসে দাঁড়িয়ে। শরীরটা যেন পুড়ে যাওয়া কাঠ, চোখ লাল, আর সেই একই বিভৎস হাসি মুখে। সে সামনে এগিয়ে ফিসফিস করে বলল, তুই আমাকে এখানে নিয়ে এসেছিলি, তাই না রাজীব? এখন আমার জায়গা তুই নে। আয়নার ভেতর জায়গা খালি হয়ে আছে। আমি দেয়ালে ঠেকে গেছি, পালাবার জায়গা নেই। হঠাৎ সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি শেষ শক্তিটুকু দিয়ে ওকে ঠেলে দিলাম, আর ঠিক তখনই আয়নার কাচ ফেটে চৌচির হয়ে গেল। চারিদিকে এক ঝলকে সাদা আলো ছড়িয়ে পড়ল, আর ভেসে উঠল শত শত গলায় একসাথে আর্তনাদ। তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না, তুই এখন আয়নার মানুষ। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি দেখি আমাদের বাড়ির বিছানায় শুয়ে মা পাশে বসে আছেন। জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, চারিদিক শান্ত। আমি ভেবেছিলাম সবটা দুঃস্বপ্ন। হঠাৎ ঘরের কোনায় থাকা ছোট আয়নার দিকে চোখ পড়তেই বুক কেঁপে উঠল, কারণ আয়নার ভেতর আমি নেই। সেখানে দাঁড়িয়ে আছে সেলিম। সেই একই হাসি, সেই লাল চোখ, আর এবার ওর ঠোঁট কাঁপছে। শব্দ নেই, কিন্তু ঠোঁট পড়ে আমি বুঝতে পারছি সে কি বলছে। এবার তুই আয়নার বাইরে, আর আমি তোকে চালাবো। আমি যখন সে আয়নার সামনে জ্ঞান হারিয়ে পড়েছিলাম, তখন আমার মনে হয়েছিল ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, কিন্তু বাস্তবে সময় ছিল মাত্র কয়েক মিনিট। মা বলেছিল আমি বিকেলে বেরিয়ে সন্ধ্যার আগেই ফিরে এসেছি, কিন্তু ফিরেছিলাম এক অদ্ভুত অবস্থায়। চোখ বন্ধ, নিঃশ্বাস ঠিকই আছে, কিন্তু কেউ কিছু বললে কোনো সাড়া নেই। আমি মাথা নাড়ছিলাম না, কারো স্পর্শেও টলছিলাম না। বাবা মা প্রথমে ভেবেছিলেন আমি কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু ডাক্তার ডাকার পরেও যখন কোনো কিছু ধরা পড়ল না, তখন ভয় ঢুকে গেল পরিবারে। আমার মামা একজন আলেমকে চিনতেন, যিনি কালো জাদুর জিন সংক্রান্ত কাজগুলো বুঝতেন। তিনি এসে কিছু দোয়া পড়লেন, পানি পড়া করে ছিটিয়েছিলেন। তখনই নাকি আমার গা কেঁপে উঠেছিল। তিনি বলেছিলেন এই ছেলে কোনো দুনিয়াদার রোগে আক্রান্ত না, এটা ভেতরের ব্যাপার। এই ছেলের আত্মা পুরোপুরি দেহে নেই। আমি তখনও অচেতন। আমার ঠোঁট মাঝে মাঝে কেঁপে উঠছিল, যেন কিছু বলছি কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, চোখ বন্ধ হলেও মাঝে মাঝে চোখের পাতা কাঁপছিল, যেন কিছু ভয়ঙ্কর দেখছি ভেতরে ভেতরে। এই অবস্থায় হুজুর বললেন, এখানে আমার কিছুই করার নেই। যারা ওকে ডেকেছে তাদের আমি চিনি না। এই ব্যাপারটা সাধারণ না, এটা সেই পুরনো চুক্তির মতো কিছু। তখনই সিদ্ধান্ত হলো আমাকে নিয়ে যাওয়া হবে বহু দূরের এক হুজুরের কাছে, যার কথা মামা আগে শুনেছিলেন একজন বৃদ্ধ হুজুরের কাছে।
যিনি নিজেও নির্জনে থাকেন, যার কথা মামা অনেক আগে শুনেছিলেন, একজন বৃদ্ধ হুজুর যিনি নিজেও নির্জনে থাকেন, চারপাশে অদৃশ্য কিছু শক্তির উপস্থিতি সব সময় অনুভব করেন। কেউ কেউ বলেন তিনি বহু পুরনো জিনদের সঙ্গী করেছেন, যারা আকাশের খবর, অদৃশ্য জগৎ আর অতীতের ইতিহাস পর্যন্ত বলে দিতে পারে। আমাকে গাড়িতে করে নেওয়া হলো সেই হুজুরের কাছে। রাত তখনও গভীর। হুজুরের বাড়িটি ছিল লোকালয় থেকে অনেক দূরে। চারিদিকে ধুধু মাঠ, আর সেই মাঠের মধ্যে ছোট্ট একটা কুটির, যেখানে মোবাইলের নেটওয়ার্কও চলে না ঠিক মতো। হুজুর আমাদের দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমাকে দেখলেন একবার, তারপর বললেন, ওর শরীরে কিছু নেই, সমস্যা ওর ছায়ায়। ওর ছায়া এখন ওর নয়। আমরা সব খুলে বললাম। হুজুর কিচ্ছু বললেন না, শুধু বললেন আমাকে সময় দিতে হবে। আমি এখনই কিছু বলবো না, আমি জানার চেষ্টা করব আমার সঙ্গে যারা আছে তাদের মাধ্যমে। আমরা বুঝে গেলাম হুজুর একা নন। রাত গভীর হলে হুজুর একা নিজের ঘরে ঢুকে গেলেন, বাইরের দরজাটা বন্ধ করে দিলেন। ভেতরে শুধু শোনা যাচ্ছিল ফিসফাস করা কিছু আওয়াজ, যেন একাধিক কেউ কথা বলছে, কিন্তু একই গলায়। সময় গড়াচ্ছিল, চারপাশ নিস্তব্ধ। আমাদের কারো চোখে ঘুম নেই। আমি তখনও যেন অর্ধ জাগ্রত। শরীর আমার, কিন্তু মন কোথায় যেন আটকে। ঘণ্টাখানেক পর হুজুর ঘর থেকে বের হলেন। চোখ দুটো লালচে, ক্লান্ত দেখাচ্ছিল। তিনি ধীরে বলে উঠলেন, আমি জানতে পেরেছি ও ছিল একটা আয়নার ফাঁদে বন্দী। সে আয়নার ইতিহাস অনেক পুরনো, আর যার ছায়া ওর পিছু নিয়েছে সে সাধারণ কোনো জিন নয়, এক পাহারাদার। সেই জমিদারের সময়ের তৈরি এক আধ্যাত্মিক দানব। এই সবকিছু সৃষ্টি হয়েছিল এক ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে, যা আজও পুরোপুরি নষ্ট হয়নি। হুজুর আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেটা দেখেছ সেটা কোনো সাধারণ জিনভূতের ব্যাপার না, ওটা একটা কালো জাদুর ফাঁদ। সেই বাড়িটার সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে। অনেক আগের কথা। সেই বাড়ি ছিল এক জমিদারের। সে মানুষ না, অর্ধেক মানুষ অর্ধেক দানব হয়ে উঠেছিল নিজের লোভ আর ক্ষমতার পিপাসায়। কালো জাদু শিখে আয়নার ভেতর মানুষের আত্মাবন্দী করত, আর নিজের ক্ষমতার জাহির করার চেষ্টা করত নিজে অমর হওয়ার। তার তৈরি বিশেষ আয়নাগুলো ছিল একটা ফাঁদ। জমিদার মারা গেছে অনেক আগেই, কিন্তু তার তৈরি সেই কুচক্র এখনো টিকে আছে, আর সেই শক্তিগুলো পাহারাদার হিসাবেই রয়ে গেছে। হুজুর থেমে গেলেন, তার শ্বাস ভারী হয়ে উঠেছিল। কিছু সময় চুপচাপ থেকে আবার বললেন, এই আয়না শুধু একটা আয়না না, জমিদার এমন বহু আয়না বানিয়েছিলেন যেগুলো ঘরের দেয়ালের মতো ছিল। অনেক বছর ধরে মানুষ এই আয়নাগুলোর দিকে তাকিয়ে নিজের ছায়া হারিয়েছে, আর ছায়া মানে আত্মার অর্ধেক। যাকে তুমি দেখেছ সে সেলিমের মতো দেখতে ছিল, সেটা আসলে তোমার হারিয়ে যাওয়া ছায়ারই একটা বিশেষ বিকৃত রূপ। আমি তখনও আধো ঘুম আধো জাগরণে ছিলাম, কিন্তু ভেতরের একটা কাঁপুনি টের পাচ্ছিলাম, যেন আমি পুরোপুরি আমার নেই। হুজুর কপাল ভাঁজ করে বললেন, তুমি আয়নার ভেতর থেকে ফিরে এসেছো ঠিকই, কিন্তু সেই ছায়ার সঙ্গে তোমার সংযোগ এখনো কাটেনি। ও চায় তুমি আবার ফিরে যাও, কারণ তুমি এখনো ওর চুক্তির অংশ। এই চুক্তি কোনো দোয়া বা পানি দিয়ে ভাঙা যাবে না। ওই আয়নার সামনে যে দাঁড়াবে তার সঙ্গে ওর চুক্তি হয়ে যাবে। আমার মা ভয়ে চোখে জল এনে ফেললেন। বাবা কিছু বলছিলেন না, শুধু থম ধরে তাকিয়েছিলেন হুজুরের দিকে। মা বললেন, তাহলে কি আর কখনো? হুজুর হাত তুলেই থামিয়ে দিলেন। তারপর ধীরে বললেন, ভাঙা যাবে, তবে সহজ হবে না। আমি কাল রাত থেকে শুরু করব রুহানি মোহর। এটা এক ধরনের আধ্যাত্মিক যুদ্ধ। আমি আমার আধ্যাত্মিক সঙ্গীদের, যারা আল্লাহর আদেশে কাজ করে, তাদেরকে ডেকে পাঠাবো। তারা গিয়ে সেই ঘরের ভেতরকার শক্তিকে বিচ্ছিন্ন করবে। আয়নার ওই ছায়া পাহারাদার যদি বাধা দেয়, তাহলে তাকে পোড়াতে হবে তার মূল চক্র থেকে। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম আমার মাথার ভেতর যেন কেউ ধীরে ধীরে কিছু লিখে চলেছে। এক অজানা ভাষায় হুজুর এগিয়ে এসে আমার কপালে একটা আঙুল রাখলেন, আর সেই মুহূর্তে আমার ভিতরের ঝাঁকুনি থেমে গেল। তিনি বললেন, তুমি এখনো সংযোগে আছো, কিন্তু আমি সময় বেঁধে দিয়েছি। আগামীকাল রাতের মধ্যে সেই বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে না পারলে তুমি চিরদিন ওদের একজন হয়ে যাবে। তোমার শরীর হয়তো এখানে থাকবে, মন হয়ে যাবে আয়নার বাসিন্দা। হুজুরের কথা শুনে সবাই চুপ। বাইরে তখন ঝিরঝিরে ঠান্ডা বাতাস, রাতের আকাশে মেঘ, কোনো চাঁদ নেই।
শুধু একটা অদৃশ্য অন্ধকার যেন ধীরে ধীরে আমাদের ঘিরে ধরেছে। পরদিন রাতে চারদিক নীরব। হুজুর আমাদের সবাইকে দূরে থাকতে বললেন। শুধু তিনি আর তার এক হাতে ধরা পুরনো একটা খেজুরের লাঠি, যেটা দেখতে সাধারণ হলেও সেটা ছিল রুহানি মোহরের একটা অংশ। উনি বলেছিলেন এই লাঠির ভেতর আছে এমন এক সিল করে দেওয়া, যা একমাত্র প্রকৃত কালো জাদুর পাহারাদারদের ধ্বংস করতে পারে। রাত ঠিক 12টা। হুজুর সেই বাড়ির সামনে পৌঁছালেন। আমাদের নিষেধ করলেও আমি আর মামা দূর থেকে তাকিয়েছিলাম। হুজুর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাতাস থমকে গেল। পাখিরা যেন ডেকে উঠল, যেন কোনো কিছু ভয়ঙ্কর জেগে উঠেছে। ভেতর থেকে শব্দ আসছিল, আয়নার মধ্যে যেন কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। আর সেই ছায়ামূর্তিটা, যে এতদিন পাহারা দিয়ে এসেছে আয়নার গহীন জগৎকে, সে ক্রোধে কাঁপছিল। জানালার ফাঁক দিয়ে তার লাল চোখ এক ঝলক দেখা গেল। হুজুর শুরু করলেন তেলাওয়াত। তার সাথে সেই অদৃশ্য আধ্যাত্মিক সঙ্গীরাও যেন যোগ দিল। শব্দ বাড়ছিল, দেয়াল কাঁপছে, আয়না ফেটে যাচ্ছিল, কিন্তু পুরোপুরি ভাঙছিল না, যেন এক শেষ প্রতিরোধ করছে। হঠাৎ হুজুর চিৎকার করে বললেন, এটাই শেষ মুহূর্ত রাজীব, তুমি এখনই বলো, আমি আর ফিরবো না। আমি দূর থেকে চোখ বন্ধ করে বললাম, আমি আর ফিরবো না, আমি মুক্ত। এই কথার সঙ্গে সঙ্গে হুজুরের লাঠি উঁচু করে আঘাত করলেন আয়নার মাঝ বরাবর। এক বিকট শব্দে পুরো ঘর কেঁপে উঠল। না আয়না ভেঙে গেল, না চূর্ণ হয়ে গেল, যেন নিজে থেকেই গলে গেল ধোঁয়ার মতো। আর সেই ধোঁয়ার মধ্যে ছায়ামূর্তিটা একবার ফোঁস করে উঠল। সবকিছু নিস্তব্ধ। হুজুর ঘর থেকে বেরিয়ে এলেন, ঘামে ভিজে গেছেন, চোখে শান্তি। বললেন, শেষ হয়েছে। এখন সে জায়গা আর ওর জগতের মধ্যে কোনো পথ নেই। আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে। আমি বললাম, শান্ত। দীর্ঘদিন পর মনে হলো আমার শরীর আর মন একসাথে আছে। আমরা বাড়ি ফিরে এলাম। আমি আবার আগের মতো হতে লাগলাম। কিন্তু সেই রাতে ঘুমানোর আগে আয়নায় নিজের মুখ দেখার সময় হঠাৎ মনে হলো পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি ফিরে তাকালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, পেছনে ছায়া। তবে সেটা আর মূর্তি না, আমার নিজের ওই ছায়া। আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সারা গ্রামে হইচই পড়ে গেল। সেলিম ফিরে এসেছে। খবরটা যেন দ্রুত ছড়িয়ে পড়েছিল। মা আমাকে চিৎকার করে ঘুম থেকে ডেকে উঠিয়ে খবর দিল। আমি প্রথমে ভাবলাম, আমি কি ঠিক শুনছি? সেলিম তো নিখোঁজ ছিল। কিন্তু মা যখন আমাকে বলল সেলিম ফিরে এসেছে, তখন বিশ্বাস করতে পারলাম না। দ্রুত ঘর থেকে বের হয়ে গ্রামে ছড়িয়ে পড়া কথাটা শুনে ছুটে গেলাম সেলিমের বাড়ির দিকে। গ্রামবাসী সবাই মিলে চমকে উঠল। সেলিমের ফিরে আসাটা যেন অলৌকিক ঘটনা। সেলিম হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল, আর সে এখন ফিরে এসেছে একেবারে স্বাভাবিকভাবে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি। আমি সেলিমের কাছে গিয়ে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চাইলে সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর মুচকি হাসি দিয়ে বলল, তুমি কি বলো রাজীব? আমি তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। আমি তো কোথাও যাইনি। আমার তো কিছুই মনে পড়ছে না। সেলিমের কথা শুনে আমার মাথায় একের পর এক প্রশ্ন ভিড় করতে লাগলো। সেলিম তো নিখোঁজ ছিল। কয়েকদিন আগে সেই ভয়ানক ঘটনা, সে আয়না, মূর্তি, সবকিছু আমি দেখেছিলাম। কিন্তু সেলিমের মুখে এমন কথাগুলো শুনে আমার মন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। সে কি সত্যি কিছু জানে না, বা তার মধ্যে কোনো অদ্ভুত পরিবর্তন এসেছে যা আমি বুঝতে পারছি না? আমি আরো কিছু প্রশ্ন করার চেষ্টা করলাম, কিন্তু সেলিম এরপরে হাসি মুখে বলল, রাজীব, তুমি কি খুব চিন্তিত? কিছু হয়নি, আমি তো ঠিক আছি। তার এই স্বাভাবিক আচরণে আমি আরো বিভ্রান্ত হয়ে পড়লাম। সে যেন একেবারে আগের মতোই, কিন্তু কি জানি কিছু তো ছিল, কিছু তো গড়িয়ে গেছে, যা আমরা এখনো ঠিক বুঝতে পারছি না। রায়হান ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক অলৌকিক সত্য ঘটনা। আমার এই ঘটনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর হ্যাঁ, নিশ্চয়ই আমাকে জানাবেন।
ডিয়ার লিসেনার্স, কেমন লাগলো আমাদের ঘটনা? রাজিবুল ভাইয়ের এই ঘটনা যখন পড়ছিলাম, এক অবিশ্বাসের সাথে লড়াই করছিলাম। আপনারাও নিশ্চয়ই করেছেন। আমাদের আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কি ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আর যদি আপনার সাথে ঘটে থাকে এমন কোনো ঘটনা যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে দেরি না করে আমাদের কাছে লিখে পাঠান অথবা রেকর্ড করে আমাদের কাছে পাঠানোর ঠিকানা bhutbanglo.com@gmail.com। এই ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী শুক্রবার। যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।